Do you wanna play with me hide and seek? চলে আসো, হেডফোন ব্যবহার করো। আজকের গল্প 1907 সালের একটি মুসলিম গ্রামের, যেখানে কবরস্থানে প্রতি বৃহস্পতিবার রাতে একটা বাতি জ্বলে উঠত, কিন্তু সেই বাতিটা কেউ জ্বালাতো না। ঘটনাটি শেষ পর্যন্ত টানা শুনুন, কারণ এই ঘটনার একটা পয়েন্টও মিস করলে ঘটনার শেষে পুরো কনসিকুয়েন্সে পড়ে যাবে। কারণ এক একটা টুইস্টে এক একটা পয়েন্ট আছে, আর সেটা শোনার জন্যে পুরো ঘটনাটা একেবারে মন দিয়ে শুনতে হবে। গ্রামটার নাম ছিল বড় চাঁদপুর। একটা শান্ত মুসলিম গ্রাম। কাঁচা রাস্তা, তাল গাছ, খেজুর গাছ, আর গ্রামের একদম দক্ষিণে ছিল কবরস্থান। কবরস্থানের পাশে ছিল একটা পুকুর। লোকেরা বলতো জিনের পুকুর, কারণ রাতে ওই পুকুরে জল নড়ে যখন বাতাস থাকে না। গ্রামের লোকজন সন্ধ্যার পর কবরস্থানের ধারে কাছে যেত না। কিন্তু সেদিন গ্রামের মসজিদের মুয়াজ্জিন আব্দুল মালেক বলেছিল, আজ বৃহস্পতিবার, আজ আবার আলো জ্বলবে। আর বলেই সে গলা নিচু করে ফেলল। আমি তখন গ্রামে নতুন, কলকাতা থেকে এসেছি কাজের জন্যে। আমার নাম রহিম। আমি হাসলাম। আলো জ্বলবে মানে কি? কে জ্বালায়? মালেক তাকালো, আর চোখে ভয়। কেউ জ্বালায় না, নিজে নিজেই জ্বলে। রাতে চা খেতে খেতে গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা হচ্ছিল। একজন বৃদ্ধ, নাম হাজি করিমুদ্দিন, বললেন, 1900 সালে এক লোক ছিল, তার নাম ছিল নওশের আলী। সে কবর খোঁড়ার কাজ করত, কিন্তু কাজের ভেতরে সে অন্য কাজও করত। আমি জিজ্ঞেস করলাম, অন্য কাজ মানে? হাজি সাহেব একটু থামলেন। কবর খোঁড়ার পর কবর থেকে কিছু তুলে আনতো। একজন লোক সঙ্গে সঙ্গে বলল, চুপ করেন হাজি, ওই নাম মুখে আনবেন না। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তারপর আবার হাজি বলল, এক রাতে নওশের আলী কবরস্থানে ঢুকেছিল একটা কেরোসিনের বাতি হাতে নিয়ে। সেই বাতিটাই আজও জ্বলে ওঠে। আমি ভয় পাইনি। ভয় পেলে তো শহর থেকে আর গ্রামে আসতাম না। রাত তখন 11টা। আমার কৌতূহল হচ্ছিল। আমি মালেক ভাইকে জিজ্ঞেস করলাম, আসলে ব্যাপারটা কি? তখন মালেক ভাই বলল, যাবেন নাকি? আমি বললাম, চলো শুধু দেখে আসি। আমরা দুজন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে গেলাম। চারপাশে কুয়াশা, চাঁদের আলো ধূসর। কবরস্থানের গেট ছিল না, শুধু একটা বাঁশের বেড়া, তাও আবার ভাঙা। আমরা ভেতরে ঢুকতেই সব পোকামাকড়ের শব্দ থেমে গেল। একদম চুপ। কবরস্থানে ঢুকলে এমন হয় না, কিন্তু সেদিন হলো। মালেক ফিসফিস করে বলল, আপনি শুনছেন? আমি বললাম, কি? কেউ মাটি খুঁড়ছে। হ্যাঁ, একটা শব্দ আসছিল, মাটি খোঁড়ার শব্দ, কিন্তু সামনে কেউ নেই। আমি টর্চ জ্বালালাম। আলো গিয়ে পড়ল কয়েকটা কবরের ওপর। কবরগুলোর নাম লেখা ছিল পুরনো বাংলায়, আরবিতে। একটা কবরের ওপরে লেখা, নওশের আলী, মৃত 1900 সাল। মালেকের হাত কাঁপতে লাগলো। মালেক বলল, এইটাই। হঠাৎ কবরের পাশে একটা ছোট আলো জ্বলে উঠল, একটা কেরোসিনের বাতি।
কিন্তু বাতির ভিতরে আগুন ছিল না, আগুনের জায়গায় ছিল সবুজ আলো। আমার বুকের ভিতরে কেঁপে উঠল। এটা কি? মালিক কাঁপা গলায় বলল, ওই আলো, আগুন না, ওটা জিনের নূর। ঠিক তখনই আজানের শব্দ এলো, কিন্তু মসজিদ থেকে না। আজান আসছিল কবরস্থানের ভিতর থেকে। আজানটা ছিল ভুল, শব্দগুলো ঠিক ছিল না, উচ্চারণ ছিল বিকৃত। মালিক ফিসফিস করে বলল, এই আজান মানুষ দেয় না। আজানের সাথে সাথে বাতিটা দুলতে লাগলো, আর কবরের মাটি আস্তে আস্তে নড়তে লাগলো। আমি পেছনে যেতে চাইলাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কবরস্থানের বাইরে যে রাস্তা ছিল সেখানে আর রাস্তা নেই। সেখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, লম্বা সাদা পোশাক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তার মুখে ছিল কালো কাপড় বাঁধা। সে খুব আস্তে বলল, আমার গলা শুকিয়ে গেল। আমি মালিককে বললাম, মালিক, দৌড়। কিন্তু মালিক নড়ছে না, সে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড়। মালিকের ঠোঁট নড়ছে। সে ফিসফিস করে বলল, ও ও আমার নাম জানে। হঠাৎ কবরের মাটি ফেটে গেল, কিন্তু কোনো জম্বি না, একটা হাত বের হলো না, বরং বের হলো কালো ধোঁয়া। ধোঁয়ার ভিতর দিয়ে দেখা গেল একটা হাত। হাতটা মানুষের মতো না, আঙুলগুলো লম্বা, পাতলা। বাতির সবুজ আলো সেই হাতে পড়তেই হাতটা বাতিটা তুলে নিল, আর সেই মুহূর্তেই কবরের ভেতর থেকে একটা গলা বলল, আমার বাতি ফেরত দে। মালিক হঠাৎ চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ! তারপর মালিক দৌড় দিল, আমিও দৌড় দিলাম। কিন্তু দৌড়াতে দৌড়াতে আমার মনে হলো কবরস্থানের গাছগুলো আমার দিকে ঝুঁকে পড়ছে। পরদিন ফজরের সময় গ্রামের লোকেরা দেখল মালিক মসজিদের সামনে বসে আছে আর কাঁদছে, তার চোখ লাল। আমি পাশে গিয়ে বললাম, মালিক, কি হয়েছে? মালিক আমার দিকে তাকালো। তার চোখে ঘুম নেই, ভয়ও নেই, তার চোখে ছিল খালি। সে শুধু বলল, রহিম ভাই, ওরা আজান দেয় না, ওরা নাম ডাকে। তারপর সে পকেট থেকে কিছু বের করলো, একটা ছোট কেরোসিনের বাতি। কিন্তু বাতিটা জ্বলছে না, তবু বাতির ভিতর থেকে সবুজ আলো বের হচ্ছে, আর বাতির কাঁচে লেখা রহিম। আমার শরীর বরফ হয়ে গেল, কারণ আমি জানতাম আমার নাম তো এখানে আমি কাউকে বলিনি। তাহলে তাহলে বাতিতে আমার নাম লিখলো কে? আমি খুশি হতাম যদি গল্পটা এখানেই শেষ হতো। এখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো সবুজ বাতি, মানে সিলেকশন সাইন। তারা বাতিতে নাম লিখেছিল আমার আত্মাকে টার্গেট করার জন্য। আমাকে প্রতি বৃহস্পতিবারের রাতে ডাকা হতো, আর একটা আওয়াজ ভেসে আসতো,